বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার ধর্মীয় উগ্রপন্থী নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে গণতন্ত্রকে হত্যা করার সুযোগ পাবে। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে ধর্মীয় ও চরমপন্থী নিয়ন্ত্রণে সক্রিয় থাকার পরামর্শ দেন তিনি। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত উল্লেখ করে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারেক রহমান। বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মুজিববাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তা সমাধানের পথে হাঁটতে হবে, তবে গণহত্যাকারী আওয়ামী লীগ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখার উপর গুরুত্ব দেন তারা। বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ইফতার মাহফিলে বক্তারা বলেন, ফ্যাসিবাদের সিস্টেম পরিবর্তন করতে একসাথে কাজ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে। আমরা মনে করি যে আমাদের যে মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করব। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না, এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটাই আসে না। অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে আমাদের দেশের সামনে, আমাদের দেশের পুরো। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে দেশে গণতন্ত্র শক্তিশালী করতে হবে বলেও মত দেন তারা। নির্বাচন যত দেরিতে হবে, সংকট তত ঘনীভূত হবে, এবং নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। সবাই খুব খুশি মনে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে, এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবে। নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন।
জনগণের ভোটে নির্বাচন হওয়ার পর জাতীয় সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়নের দিকে অগ্রসর হলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো নিরসন করা, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। দ্রুত নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি, এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রযুক্তিমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদী আমলে রাজনৈতিকভাবে প্রবাহিত হয়ে দেশে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে ন্যায় বিচার ছিল নির্বাসনে। বিগত 15 বছর রাজনৈতিক কারণে তাকে একাধিকবার আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ধ্বংস করা হয়েছে। দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও আন্তর্জাতিক মানের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে দেশ। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন, সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ী ভাবে বলা হয় না, বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ, এবং সেটা আপনারা বিজ্ঞ আইনজীবী। দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনে কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার শাসনগাছায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ 24-এর শহীদ ও আহতদের স্মরণে গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তায় তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, তাদেরকেই আবার পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। হাসনাত আরও বলেছেন, এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, 5 আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে তাদেরও একই পরিণতি হবে। আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। পুলিশ সদস্যদের কল্যাণে বেশ কিছু বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে সব নির্দেশনা দেন তিনি। নির্দেশনাগুলো হলো, ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের জন্য নির্মাণাধীন প্রকল্পের যেগুলোর কাজ 70% নিচে শেষ হয়েছে সেগুলোতে অর্থ ছাড় করা, 65টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা, পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। এছাড়াও কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা বাড়ানোর ব্যবস্থা করা এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়াও সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা এ সময় সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। 2018 সালের 30 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় 17 বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2007 সালের 28 মে বাবরের গুলশানের বাসায় শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর ঢাকা মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালেই আপিল করেন। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়েছিল। এই অস্ত্র মামলা 20 দিনের চার্জশিট হয় এবং 3 মাসের মধ্যে তাকে 17 বছরের সাজা দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল। এই আপিল শুনানি অন্তে আজকে রায় হয়েছে। এই রায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন। 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, আব্দুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন বাংলাদেশি টাকায়, যার দাম 32 কোটি টাকা। মামলার এজাহারে বলা হয়, আসামি গোলাপ 68,32,75,665 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দখলে রেখেছেন। এছাড়াও তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট 51টি ব্যাংক হিসাবে 97 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট এবং বাড়ি, যার মূল্যমান বাংলাদেশি টাকায় 32 কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য হচ্ছে 32,34,27,960 এবং অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 37,16,00,000 টাকারও বেশি। 4 বছর আগে রাজধানীর বনশ্রীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপির আদালত এ রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি আসামিকে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরিখাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2021 সালের 23 মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে যান গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। ওই দিন রাত 8:30টার দিকে শিশুটির বাবা মা বাসা সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এ সময় হঠাৎ গৃহশিক্ষক জাহিদুলকে তড়িঘড়ি হয়ে বের হয়ে যেতে দেখেন। তখন শিশুটি জানায় তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা দায়ের করেন। ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে। পরবর্তীতে আমরা
রাষ্ট্রপক্ষে বাদী, ভিকটিম, আয়ু, ম্যাজিস্ট্রেট, ডাক্তার সহ আমরা 10 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং মামলাটা প্রমাণ করতে আমরা সক্ষম হই। যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের নতুন করে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে শিশু ও নারী সহ বেসামরিক জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই অঞ্চলে ইতিমধ্যে মারাত্মক মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নতুন করে এই সহিংসতা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তিকে অবহেলার শামিল। বাংলাদেশ স্পষ্টতই ইসরায়েলি বাহিনী কর্তৃক ঘনবসতিযুক্ত বেসামরিক অঞ্চলে নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাওয়ার নিন্দা করে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে এবং সর্বাধিক সংযম প্রদর্শন করে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে এর বাধ্যবাধকতাগুলোর সম্মান করার আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গাদের ডাটাবেস নির্বাচন কমিশনকে দিতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR। এই বিষয়ে সংস্থাটির সাথে সরকারের চুক্তি হয়েছে। বিকেলে সংস্থাটির সাথে আলোচনা শেষে এই কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির। তিনি বলেন, UNHCR এর হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখের বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, যার ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। তিনি আরও বলেন, সংস্থাটির কাছে থাকা রোহিঙ্গাদের ডাটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের বাদ দেওয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয় টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। এই ডাটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, তাই বাজেটের আকার খুব বেশি বড় হবে না, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন তিনি। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য, শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের, বললেন উপদেষ্টা। বাজেটের ইম্প্যাক্টটা কী হবে সেটা আগে থেকে আমরা আগে তো বেশিরভাগ বলে দেওয়া হতো, এই করবো, কিন্তু কিছু হতো না। আমরা ওটা নজর রাখবো। আর বাজেট স্পিচটা যে 200-300 পৃষ্ঠা, আমি বলেছি 50-60 পৃষ্ঠার বেশি বাজেট হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সরকারের সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। অনেক পণ্যের দাম কমেছে। চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। সরবরাহ ব্যবস্থা চালের দাম বৃদ্ধির জন্য দায়ী। চালের বাজার সহজীকরণের চেষ্টা করা হবে। রাজধানীর মতিঝিলে FBCCI আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, দুর্নীতিকে নিঃশেষ করা সম্ভব নয়। 28 লাখ কোটি টাকা চলে গেছে, উপদেষ্টারা চাঁদা নেন না। তবে দুর্নীতির পথ রোধ করতে হবে। এই দেশের থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে। এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো কারাপশন শেষ হয়ে যায়। কারাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। হোয়াট উই ক্যান ডু, আই অলওয়েজ সে দ্যাট ইউ ক্যান মেক ইট ডিফিকাল্ট। পৃথিবীতে যেরকম সবচেয়ে বেশি নকল হয় একটা জিনিস হচ্ছে US ডলার। ইউ ক্যানট স্টপ ইট, ইউ ক্যান মেক ইট ডিফিকাল্ট। অনেক পণ্যের দাম কমলেও চালের দাম কমাতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েট। সো উই নিড টু, আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, এন্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। কতটুকু পাবো আমি জানি না, বাট তারপরে এখনও যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কিভাবে করা যায় এবং কি কি পদ্ধতি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ আমরা নিব। বাণিজ্য উপদেষ্টা বলেন,
ব্যবসায়ী ক্ষেত্রে কেউ কারো বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে। নিজস্ব স্বার্থ সামগ্রিকভাবে অর্জন না করে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আসছে বাজেটে মোবাইল অপারেটরের কর্পোরেট কর এবং সিগারেটের কর বাড়বে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়া নকল বিড়ির সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় ঔষধ খাতের উদ্যোক্তারা বন্দরে কাস্টমস কর্মকর্তাদের নানা অনিয়মের বিষয়টি তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান জানান, প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভ্যাট আদায়ের অবস্থা খুবই খারাপ জানিয়ে ঈদের পর আবারও লটারি চালুর কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এবার প্রবাসের সংবাদ। পর্যটক সেজে মালয়েশিয়া প্রবেশের চেষ্টার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS পরিচালিত ৩ ঘন্টার এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পর্যটন ভিসায় গিয়ে মালয়েশিয়ায় তারা কাজে যোগদানের অভিযোগ দীর্ঘদিন ধরে। আটক ৫৪ জনের মধ্যে ৩৬ জনই বাংলাদেশি নাগরিক। বুধবার AKPS এর পক্ষ থেকে জানানো হয়েছে তথ্য। গতকাল KLI এর আন্তর্জাতিক আগমন হলে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ১১৫ জন বিদেশি নাগরিককে পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং ৯ জন পাকিস্তানি নাগরিকের যথাযথ তথ্য উপাত্ত না থাকার কারণে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যাখ্যাত ব্যক্তিদের ইউনিট পর্যবেক্ষণ কেন্দ্র নিয়ে গিয়ে বিস্তারিত তদন্ত করা হয়, যার পর মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিউনিটিতে ইফতার ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল সুবাংজায়ায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দাতো মি মালেক, এডি সাহারুল, দাতো মহিউদ্দিন খান, লাবনী খাতুন, রাসেল খান, সাজ্জাদ রহমান, জাফর খান, ঝন্টু জামান, রাজু খান, স্বপন চৌধুরী ও রাজা মহরণ। ইফতারের পূর্ব মুহূর্তে সকল মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়। প্রবাসী দুনিয়ার পক্ষ থেকে আজ ছিল ইফতারের অনুষ্ঠান, যেটা আমরা আজকে সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। Assalamualaikum dan salam sejahtera. Terima kasih kepada membership, kepada rakan-rakan daripada BMC Dunia Probasi. আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দুনিয়া প্রবাসী, তারা আমাকে এত বড় সম্মাননা দিয়েছে। Daripada Malaysia dan daripada Bangladesh dan Malaysia, kita bergabung dan bekerja sama.